বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচরুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমরা আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞানের একটা অংশ নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। আমি আশা করব পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথে সময় দিবা এবং আমি কি তার সাথে কিছু কাজ দেব, সাথে সাথে আমার কাজগুলো তোমরা কি করবা। আমরা গত দুইটা ক্লাসে তোমাদেরকে আলোচনা করা হয়েছিল আধুনিক পদার্থবিজ্ঞানের একটা অংশ ছিল আপেক্ষিক তত্ত্বের স্বীকার্যসমূহ। তারপর আমরা চলে আসছিলাম কাল দীর্ঘায়ন। আজকে আমরা আলোচনা করব দৈর্ঘ্য সংকোচন নিয়ে। চলো আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি, সংকোচন মানে হচ্ছে সংকুচিত করা, ছোট হয়ে যাওয়া, আর প্রসারণ মানে বড় হয়ে যাওয়া, মানে পূর্বের অবস্থা থেকে বর্তমান অবস্থাটা বড় হয়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। আর এখানে আমাদের যেহেতু মূল অংশটা হচ্ছে সংকোচন, তাহলে আমরা সংকোচন শিখব। সংকোচন মানে ছোট হয়ে যাওয়া। কি ছোট হয়ে যাওয়া? দৈর্ঘ্য ছোট হয়ে যাওয়া। কখন ঘটনাটা ঘটবে? সেটা ঘটবে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে। আমাদের এটা বোঝার জন্য আমি আগে থিওরিক্যাল পোরশন একটু বলি, তারপর তোমরা ইনশাল্লাহ ব্ল্যাকবোর্ডে বোঝার চেষ্টা করব। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে কোনো বস্তুর দৈর্ঘ্য স্থির প্রসঙ্গ কাঠামোতে স্থির কাঠামো অপেক্ষা ছোট মনে হয়। আমি আবারও বলি, পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে কোনো বস্তুর দৈর্ঘ্য স্থির প্রসঙ্গ কাঠামো থেকে ছোট মনে হয়, অর্থাৎ ছোট। আমরা প্র্যাকটিক্যালি যদি কোনো বস্তু গতিশীল অবস্থা থেকে দেখি, তাহলে বস্তুটা প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে কিছুটা ছোট মনে হয়। এটা আবার আমরা এবার কি করব? গাণিতিকভাবে প্রকাশ করব। তো গাণিতিকভাবে প্রকাশ করার জন্য আমরা এখানে দুইটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ধরো আমার চিত্রটা তো সম্পূর্ণ আসে না। আচ্ছা, এখানে দেখো, আমরা এখানে একটা অক্ষ বিবেচনা করব, তার সাথে আরেকটা অক্ষ বিবেচনা করব। অর্থাৎ একটা অক্ষ হবে স্থির, আরেকটা অক্ষ হবে গতিশীল। অর্থাৎ দ্বিতীয় অক্ষরটি বা দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটি প্রথম কাঠামো থেকে বিবেকে গতিশীল। আমরা যদি এটা ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা এখানে দুইটা অক্ষ বিবেচনা করতে হবে। প্রথম অক্ষটা হবে বা প্রথম স্থানাঙ্ক অবস্থা হবে স্থির অবস্থায়, আর দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটা প্রথম কাঠামো থেকে বিবেকে গতিশীল। তাহলে আমরা ধরে নেই দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটাই প্রথম কাঠামো থেকে বিবেকে গতিশীল। এবার আমরা একটা বস্তু প্রকৃত দৈর্ঘ্য মেপে দিলাম। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এ এবং বি।
একটা নির্দিষ্ট মিটার বা একটা ডিস্টেন্স দেওয়া যায়। আমরা ধরে নিলাম বস্তুটার প্রকৃত দৈর্ঘ্য এ থেকে যাত্রা শুরু করেছে, বি থেকে শেষ হয়েছে, তাহলে বস্তু টোটাল প্রকৃত দৈর্ঘ্য হবে এবি। এবার স্থির প্রসঙ্গ কাঠামোতে বস্তুটাকে যদি আমরা ধরে নেই যে বস্তুটা যার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি নির্ণয় করি, তাহলে স্থির প্রসঙ্গ কাঠামোতে বস্তুটার দৈর্ঘ্য হবে x1, অর্থাৎ বস্তুটির আদি দৈর্ঘ্য হবে x1, বস্তুটির শেষ দৈর্ঘ্য হবে x2। আর এই বস্তুটাকে যদি আমি গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে বিবেচনা করি, তাহলে বস্তুটা যদি প্রকৃত এতটুকু দৈর্ঘ্য হয়, এই বস্তুটার সমান দৈর্ঘ্য যদি আমি এভাবে বিবেচনা করি যে বস্তুটা প্রকৃত ছিল এবি দৈর্ঘ্য, তাহলে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে বস্তুটার দৈর্ঘ্য হবে x1, আর স্থির প্রসঙ্গ কাঠামোতে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে বস্তুটির যাত্রা শুরুতে x1 প্রাইম বিবেচনা করলাম, আর বস্তুটির শেষ দৈর্ঘ্য হচ্ছে x2 প্রাইম। এবার আমরা যদি মনে করি যে বস্তুটির প্রকৃতি দৈর্ঘ্য কি হতে পারে, আমরা যদি বস্তুটির প্রকৃতি দৈর্ঘ্য মাপতে চাই, মনে করি এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। লক্ষ্য করো, এবি একটি প্রকৃত দৈর্ঘ্য বস্তু, অর্থাৎ এই ডাস্টারটা বা এই কলমটা যদি ধরতে পারো যে বস্তুটার অ্যাকচুয়ালি বা প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এবি। এবার আমি স্থির প্রসঙ্গ কাঠামোতে বস্তুটির দৈর্ঘ্য যদি মাপি, যে বস্তুটার দৈর্ঘ্য যাত্রা শুরু করছে x1, যাত্রা শেষ করছে x2, তাহলে বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি বা বস্তুটির প্রকৃত দৈর্ঘ্য হবে, আমরা স্থির অবস্থা বস্তুটির দৈর্ঘ্য যদি L0 ধরি, দৈর্ঘ্য ব্যবধান, তাহলে আমরা এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে বস্তুটার প্রকৃতি দৈর্ঘ্য বের হয়ে যাবে। আমার মনে কথাটা বুঝতে পারো নাই, আমি আবারও বলি, x1 থেকে বস্তুটার দৈর্ঘ্য যাত্রা শুরু করলে x2 থেকে বস্তুটির চূড়ান্ত দৈর্ঘ্য শেষ করলে, তাহলে x2 থেকে x1 বিয়োগ করলে আমাদের বস্তুর দৈর্ঘ্য বের হবে। এইটা হবে স্থির অবস্থা বস্তুটির দৈর্ঘ্য। স্থির অবস্থা থেকে বস্তুটির দৈর্ঘ্য হবে x2 থেকে x1। আবার গতিশীল অবস্থায় যদি বস্তুটাকে আমরা গতিশীল অবস্থা বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি যদি বা দৈর্ঘ্য ব্যবধানটাকে যদি আমরা L ধরি, তাহলে যাত্রা শুরুতে ছিল x1 প্রাইম, যাত্রা শেষ করছে x2 প্রাইম, তাহলে x2 প্রাইম থেকে x1 বিয়োগ করলে গতিশীল অবস্থা বস্তুটির প্রকৃত দৈর্ঘ্য বের হয়ে যাবে। এবার আমি আর একটু সুন্দর করে বা আর একটু গুছাই বলি, যদি তোমরা যদি বিষয়টা ক্লিয়ার না করো। মনে করি স্থির প্রসঙ্গ কাঠামোতে x, y, z একটা স্থানাঙ্ক ব্যবস্থায় কি এবি দৈর্ঘ্যের একটা বস্তু আছে। এখন এবি দৈর্ঘ্যের স্থির প্রসঙ্গ কাঠামো থেকে বস্তুটি যাত্রা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা নির্ণয় করলাম, x1 থেকে শুরু করছে, x2 শেষ করছে, তাহলে বস্তুটির দৈর্ঘ্য হবে L0, এটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামোতে বস্তুর দৈর্ঘ্য, L0 হবে x2 মাইনাস x1। আবার x অক্ষের ধনাত্মক দিকে গতিশীল একটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করি, x অক্ষের ধনাত্মক দিকে x, তাহলে বস্তুটা বিভাগে গতিশীল এবং বস্তুটার স্থানাঙ্ক ব্যবস্থা হবে x1 প্রাইম থেকে x2 প্রাইম, তাহলে গতিশীল অবস্থা বস্তুটির দৈর্ঘ্য হবে কি L সমান x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। এটাকে আমরা 2 নং সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার এই যে অংশটাকে আমরা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি, আমরা বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণ থেকে পাই। বিপরীত লরেন্স বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণ
হতে পাই। আমরা বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণটা এভাবে লিখতে পারি, x1 সমান x1 প্রাইম প্লাস বিটি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণ। আবার x2 সমান লেখা যায় x2 প্রাইম ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ আমরা এই সমীকরণটা লিখতে পারি এখানে তাহলে আমরা এই সমীকরণের অর্থাৎ x1 এবং x2 এর মান কত এখানে বসিয়ে দিই। তো আমরা বসিয়ে দিলে কি পাই একটু লক্ষ্য করো তোমরা। আমাদের এখানে সমীকরণটা ছিল L0 সমান x2, x2 মানে হচ্ছে x2 প্রাইম প্লাস বিটি প্রাইম 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর x1 এর মান হচ্ছে x1 প্রাইম বিটি প্রাইম 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ আমরা x1 এবং x2টা হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণের মানগুলো বসিয়ে পাই। এবার আরেকটু কাজ করি, লক্ষ্য করো এখানে L0 সমান আমরা যদি লসাগু করি 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে x2 প্রাইম বিটি প্রাইম মাইনাস x1 প্রাইম মাইনাস বিটি প্রাইম। আমরা যদি এই দুইটা মান কেটে দেই তাহলে L0 সমান x2 প্রাইম মাইনাস x1 প্রাইম 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা 2 নং সমীকরণটা বা 1 নং সমীকরণ আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম L সমান x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দেই L সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে আমরা এমন একটা মান পেতে পারি। আরেকটু যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে L0 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ আমরা আমাদের এই দৈর্ঘ্য সংকোচনের সেই প্রত্যাশিত মানটা আমরা পেয়ে ফেলেছি। এখন এই যে অংশটা যে বের করলাম, এই স্থির অবস্থায় বস্তুটার দৈর্ঘ্য যা হবে গতিশীল অবস্থা তার দৈর্ঘ্য 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার কী হবে, কম হবে। অর্থাৎ আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম যে একটা বস্তু প্রকৃত স্থির অবস্থা থেকে বস্তুটার দৈর্ঘ্য মাপলে যা হবে গতিশীল অবস্থা থেকে বস্তুটার দৈর্ঘ্য মাপলে স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে কিছুটা কী হবে, কম বা ছোটো মনে হবে। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংকোচন। তাহলে আমরা মোটামুটি আমি আবারও মনে করিয়ে দিই, দৈর্ঘ্য সংকোচনটা মাপার জন্য বা বের করার জন্য আমরা দুইটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করেছিলাম। একটা হচ্ছে স্থির প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো। গতিশীল প্রসঙ্গ কাঠামোটা স্থির প্রসঙ্গ কাঠামো থেকে বিভাগে গতিশীল। তাহলে স্থির প্রসঙ্গ কাঠামো থেকে বস্তুটা যখন দৈর্ঘ্য মাপলাম x1 প্রাইম থেকে x1 থেকে x2, আর তার দৈর্ঘ্য ব্যবধান ধরলাম L0। তাহলে L0 সমান x2 মাইনাস x1 থেকে একটা মান বার করলাম। আর গতিশীল প্রসঙ্গ কাঠামো থেকে বস্তুটার
স্থানাঙ্ক ব্যবস্থা শুরু করেছিলাম x1 প্রাইম থেকে x2 প্রাইম, তাহলে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে বস্তুটার দৈর্ঘ্য ধরলাম l সমান x2 প্রাইম মাইনাস x1 প্রাইম দিয়ে একটা মান বের করে রেখে দিলাম। তারপরে আবার আমরা লিখলাম যে বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণটা লিখলাম x এর মান বসিয়ে, পরে এখানে x2 প্রাইম থেকে x1 প্রাইমটা মান বসিয়ে এইভাবে ক্যালকুলেশন করলে আমরা একটা প্রত্যাশিত মান পাইলাম। সেই প্রত্যাশিত মান দিয়ে আজকে আমাদের বাকি অংশের কাজ করতে হবে। তো চলো আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, চলো এটা দিয়ে আমরা কিছু গাণিতিক টার্ম করি। ফিজিক্স মানে গাণিতিক টার্ম, কিছু অংশ করতে হয়। গাণিতিক টার্ম ভালো না করলে ফিজিক্সে ভালো করতে পারবা না। চলো এবার আমরা কাজ করি। আমরা কি পেয়েছিলাম? আমাদের প্রত্যাশিত মান পাইছি l সমান l নট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা এই অংশটা পাইলাম। এখন তোমার কাজ হলো তুমি এইখানে এই সমীকরণ থেকে আমরা কি পাইলাম আর কোনটার কাজ কি, যদি এটা সঠিকভাবে আমরা ধারণা দিতে পারি তাহলে ইনশাল্লাহ এটা থেকে তুমি একটা প্রশ্ন আনসার দিতে পারবা। আর যদি সঠিকভাবে ধারণা নিতে না পারো তাহলে তুমি এটা থেকে কি করতে পারবা না, বাকি কাজগুলো করতে পারবা না। তাহলে চলো আমরা প্রথমেই লিখবো এল নট। এল নটটা হলো, আমার সাথে সাথে তোমরা খাতায় লিখে নাও, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। স্থির প্রসঙ্গ কাঠামো বস্তুর দৈর্ঘ্য। স্থির প্রসঙ্গ কাঠামোতে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল নট, আর এলটা হবে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে বস্তুর দৈর্ঘ্য। এখানে বিটা হলো গতিশীল যন্ত্রের বেগ, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে তুমি গতিশীল বিবেচনা করবা যে যন্ত্রটাকে, সেই যন্ত্রটার বেগ হচ্ছে বি। আর এখানে আমাদের সিটা হচ্ছে আলোর গতিবেগ, এটা আমরা মুখস্থ জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3,88,000 মাইল গতিবেগ। যদি এই অংশটা তুমি ভালো করে বুঝতে পারো, এই সমীকরণটা প্রথম তোমার একটা ধারণা দিতে হবে সমীকরণটা সম্বন্ধে, এবং কাল দীর্ঘণ সম্বন্ধে আমরা শিখলাম। আজকে দৈর্ঘ্য সংকোচন সম্বন্ধে, দৈর্ঘ্য সংকোচন কাকে বলে লিখলাম, দৈর্ঘ্য সংকোচন কেন হয় তাও শিখাইলাম। এবার দৈর্ঘ্য সংকোচন একটা প্রতিবেদন শিখলাম, প্রতিবেদনের কোনটা কি শিখলাম। এবার চলো আমরা একটা গাণিতিক টার্ম করে নিই, তাহলে তুমি আরেকটু স্বচ্ছ ধারণা নিতে পারবা। আমি বলি আমার সাথে সাথে তোমরাও লিখবা, তাহলে তুমি কি করতে পারবা, কাজটা সঠিকভাবে অঙ্কটা করতে পারবা। ভূপৃষ্ঠে একটি রকেট, আমার সাথে সাথে তোমরাও লেখাও। 1 নম্বর গাণিতিক সমস্যা, ভূপৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য গতিশীল অবস্থায় ভূপৃষ্ঠে পর্যবেক্ষকের নিকট এর দৈর্ঘ্য 99 মিটার মনে হলে উহার গতিবেগ কত?
1 নম্বর প্রশ্নটা হলো, আমি বলি তোমরা তার সাথে সাথে খাতায় লিখে নাও। আমরা ইনশাল্লাহ শেষ সময় আমরা গাণিতিক টার্মটা করে দিব। ভূপৃষ্ঠে, আমি বলি ভূপৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য 100 মিটার। গতিশীল অবস্থায় ভূপৃষ্ঠের পর্যবেক্ষকের নিকট এর দৈর্ঘ্য 99 মিটার মনে হলে উহার গতিবেগ কত? 1 নম্বর প্রশ্ন, তোমরা খাতায় লিখে অঙ্ক করতে থাকো। আমি ইনশাল্লাহ পরে এর আনসারটা দেওয়ার চেষ্টা করবো। একটি রকেট কত বেগে চললে, 2 নম্বর প্রশ্ন, এটাও লেখো। একটি রকেট কত বেগে চললে, একটি রকেট কত বেগে চললে এর গতিশীল দৈর্ঘ্য, এর গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। 2 নম্বর প্রশ্নটা আমি আবার বলি, তোমরা একটু লিখে নাও মনে করে। একটি রকেট কত বেগে চললে এর গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। তোমরা খাতায় লিখতে থাকো, আমি ইনশাল্লাহ পরে সময় মানে একটু পরে আমি তার আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো। এবার 3 নম্বর প্রশ্ন লেখো। 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড এর ব্যাগের জন্য সংকুচিত হয়ে সংকুচিত হয়ে কোনো পর্যবেক্ষকের কাছে কোনো পর্যবেক্ষকের কাছে 9 সেন্টিমিটার মনে হয়। পর্যবেক্ষকের তুলনায় দণ্ডের ব্যাগ কত? এবার আমি আবার বলি, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি দণ্ডের এর ব্যাগের জন্য সংকুচিত হয়ে কোনো পর্যবেক্ষকের কাছে 9 সেন্টিমিটার মনে হয়। পর্যবেক্ষকের তুলনায় দণ্ডের ব্যাগ কত? ঠিক আছে। এবার আমার 4 নম্বর প্রশ্ন, 1 মিটার স্কেলকে 1 মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করা হলে
ব্যাগে নিক্ষেপ করা হলে এর দৈর্ঘ্য কত মনে হবে? এর দৈর্ঘ্য কত মনে হবে? যাক, আল্লাহর রহমতে লিখতে পারলাম। আমি আবার মনে করি 1 মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 2.6 10⁸ মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করা হলে এর দৈর্ঘ্য কত মনে হবে? চলো এবার আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওই 4টা অঙ্ক আমরা করি। যারা খাতা লিখেছ ইতিমধ্যে তোমরা কি করবা, তোমাদের খাতার সাথে আমার পড়াটা মিলিয়ে নাও, তাহলেই হলো। আমরা একটু লক্ষ্য করি আমাদের সূত্রটা কি ছিল। সূত্রটা ছিল এরকম, L সমান L0 1 - b²/c²। ইতিমধ্যে আমরা 4টা মানের সম্বন্ধে একটা সঠিক ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছিল। এবার আমরা তার সাথে আসি। প্রথম প্রশ্নটা দেখো, ভূপৃষ্ঠে একটি রকেট যানের দৈর্ঘ্য, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে দণ্ডের দৈর্ঘ্য, এটা হবে পৃথিবীর পৃষ্ঠের অবস্থায় L0 এর মান। গতিশীল অবস্থা ভূপৃষ্ঠের পর্যবেক্ষকের নিকটের দৈর্ঘ্য 99 মিটার, মানে গতিশীল অবস্থায়। তাহলে গতিশীল অবস্থাটাকে আমরা এখানে লিখলাম। উহার গতিবেগ কত? তাহলে এখানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগ হবে আলোর গতিবেগ, আর এখানে যন্ত্রের বেগ = হোয়াট। তাহলে আমরা ইনশাল্লাহ L সমান L0 √1 - b²/c² থেকে আমরা এই অঙ্কটা করতে পারি। L0 এর মান হচ্ছে 100 মিটার, L এর মান 99 মিটার, B এর মান তো বের করবো, আর C এর মান মুখস্থ লিখে নাও, তাহলে ইনশাল্লাহ আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করে নেই। প্রথম অঙ্কটা মুছে দিলাম। আবার আমরা সমীকরণটা লিখি, L সমান L0 1 - b²/c²। এই সমীকরণে আমরা এবার দ্বিতীয় অংশটা করি। একটি রকেটের কত বেগে চললে এর গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক মনে হবে? গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের কি হবে? অর্ধেক মনে হবে। অর্ধেক মানে 2। গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে সি এর মান মুখস্থ লাগবা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ব্যাগের মান b = হোয়াট। এই সমীকরণটাকে তুমি কি করবা, একটু কাজ করে নিবা। ঠিক আছে, কাজ করে নিলে আশা করি অঙ্কটা হয়ে যাবে। L/L0 এর মানটা যে জায়গায় L আছে তার সেক্ষেত্রে L এর পরিবর্তে L0/2 লিখবা, আর L0 তো L0 আছে, আর সব ঠিক আছে। তাহলে B এর মান আর C এর মান বসাইলে তুমি তোমার প্রত্যাশিত মান পাইতে পারো। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা করে নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি তৃতীয় অঙ্কটা করে যাই। তৃতীয় অঙ্কটা তোমরা খেয়াল করো। আমাদের সমীকরণটা ছিল L সমান L0 1 - b²/c²। একটি 15 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি দণ্ড ব্যাগে সংকুচিত করা হলে, তাহলে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে মান 15 সেন্টিমিটার ব্যাগে সংকুচিত করা হলে পর্যবেক্ষকের কাছে 9 সেন্টিমিটার, তাহলে গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার। পর্যবেক্ষকের তুলনায় দণ্ডের ব্যাগ কত? তাহলে আমরা সি এর মানটা লিখে নেই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর পর্যবেক্ষকের কাছে যেহেতু মনে হবে তাহলে ব্যাগটা হবে b = হোয়াট। আশা করি এই প্রশ্নের উত্তরটা তুমি পারবা। তাহলে এবার আমরা চলো তৃতীয় চতুর্থ নাম্বার অঙ্কটা করে নিই সবাই মিলে। যারা অঙ্কটা করছে তারা আমার সাথে মিলাও, তাহলেই হলো। আমার সাথে মিলে গেলে তাহলে বুঝবা তোমার অঙ্ক হয়ে গেছে। 4 নম্বর অঙ্কটা হলো 1 মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে এত বেগে নিক্ষেপ করা হলে দৈর্ঘ্য কত মনে হবে? অর্থাৎ এখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে 1 মিটার মনে হইতেছে কত বেগে? ব্যাগের মান হচ্ছে 2.6 10⁸ মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করা হলো। তাহলে তার দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য হবে, এখানে আলোর ব্যাগটা লিখে নাও, c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখানে L0 এর মানটা তোমার বের করতে হবে। অর্থাৎ গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য কত হবে এটা কি করলাম, বার করে নিলাম। আমি আবার মনে করাই দিয়ে একটু খেয়াল করো।
1 মিটার স্কেলকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে তোমার দৈর্ঘ্যটাকে এল দ্বারা প্রকাশ করো। পৃথিবীর পৃষ্ঠ থেকে, এখানে উল্টা হয়ে গেছে, সরি। পৃথিবীর পৃষ্ঠ থেকে এল নট, আর গতিশীল অবস্থা হচ্ছে এল। 1 মিটার স্কেলকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে তোমার দৈর্ঘ্যটাকে এল নট মহাশূন্যে সংকুচিত করা হলে এর ব্যাগটা হবে 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ব্যাগটা বের হলো, আর আলোর গতি ব্যাগটা সি এর মান আছে, আর গতিশীল অবস্থা তোমার দৈর্ঘ্য কত হবে, তাহলে এল। তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি আমরা করে ফেললাম। আশা করি আমার প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেই, বাড়ির কাজগুলো লিখো। এখনো যারা আমাদের অনলাইন ক্লাসগুলো যারা ক্লাস করতেছো না, সম্পৃক্ত নাই, তোমরা যাদের মোবাইল আছে তোমরা দয়া করে তোমরা আমাদের ক্লাসগুলো দেখবা, আর আমরা বাসায় যে পড়াগুলো দিই পড়াগুলো কমপ্লিট করবা। তা না হলে কিন্তু দেশের যে পরিস্থিতি, আল্লাহ ভালো জানে কোন পরিস্থিতি কোন দিকে যাইতেছে। তাই সে সামনে যত শীত আসতেছে, সেজন্য আমি জানি না, আল্লাহ ভালো জানে। তো আমরা যেভাবে ক্লাস করতেছি চেষ্টা করি তোমাদেরকে সেরাটা দেওয়ার জন্য। আর তোমরা বাসায় কী করবা, এই পড়াগুলো নিয়মিত স্যারদের ক্লাসগুলো দেখবা, নিয়মিত ক্লাস করবা। আর কোনো প্রশ্ন সমস্যার সম্মুখীন হলে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করবা। আমি আশা করবো সঠিক আনসার দেওয়ার চেষ্টা করব। তোমাদের আগামীকাল পড়া হবে, আগামী ক্লাসটা সেটা হলো তোমরা বরের আপেক্ষিকতা দেখে আসবা, আর বর শক্তি সম্পর্ক E=mc² দেখে আসবা। আর এখান থেকে যদি কোনো কোশ্চেনের থাকে তাহলে নোট করে নিয়ে এসে আমাকে জানাবা। আর আজকের ক্লাসটা যারা করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। আসসালামু আলাইকুম।